আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের এই ভিডিওটা কাদের জন্য, স্পেসিফিক ভাবে যারা ক্লাস 9 এ উঠেছো অথবা পরবর্তীতে ক্লাস 10 এ উঠেছো, অর্থাৎ মাত্র 9 এ উঠলা, নিউ 9 অথবা নিউ 10, এই দুইটা ক্লাসের যে কোনো স্টুডেন্টের জন্য যারা হচ্ছে ক্লাস 9 থেকে 10 এ মাত্র উঠলা, তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ 2026 সালে। এবং যারা মাত্র ক্লাস 9 এ উঠলা তারা কিন্তু 2027 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা। সুতরাং তোমাদের একটা গাইডলাইনের প্রয়োজন যে আমরা আসলে কিভাবে রসায়ন পড়বো, আসলে কি প্রসেস গুলো বা কোন জিনিসগুলো ফলো করলে তুমি রসায়নে অনেক ভালো করতে পারবা এবং অনেকটা ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা পরীক্ষার মধ্যে, সেটা যত কঠিন প্রশ্নই হোক না কেন। এখন আমি যদি প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে মোট অধ্যায়ের সংখ্যা। তোমরা যদি তোমাদের কেমিস্ট্রি আমি যদি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা এরকম একটা কেমিস্ট্রি বই পাবা আসলে। সো যারা যারা পাওনি পেয়ে যাবা। সো এরকম কেমিস্ট্রি বইটা যখন খুলবা, এখানের মধ্যে সামনে খেয়াল করবা যে এখানে সামনের দিকে মোট অধ্যায়ের সংখ্যা দিয়ে দিছে যে সূচিপত্রের মধ্যে। তো টোটাল অধ্যায় তুমি যদি এখানে খেয়াল করো, লাস্টের অধ্যায়টা দ্বাদশ, প্রথম থেকে দ্বাদশ অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে যে প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত। অর্থাৎ এটা কাদের জন্য? যারা মাত্র ক্লাস 9 এ উঠলো তাদের জন্য আসলে এই 12টা অধ্যায়। কিন্তু যারা ক্লাস 10 এ উঠলো তাদের তো শর্ট সিলেবাস, অর্থাৎ গত বছর তো এই বই পড়ো নাই তোমরা। তো এক বছর যেহেতু কম পড়েছো বা কম সময় পেয়েছো, তোমাদের জন্য অধ্যায় সংখ্যা হচ্ছে এই যে 3, 4, 5, 6, তার পরবর্তীতে 7, তারপর ধাপ করে 11 নম্বর অধ্যায়। অর্থাৎ তোমরা 3, 4, 5, 6, 7 এবং 11 এই 6টা অধ্যায় যদি তুমি কমপ্লিটলি ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে কোন রকম ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে ফুল মানে কভার হয়ে যাবে তোমার এই বইয়ের যে সিলেবাস রয়েছে সেটা। বাট আমরা কেমিস্ট্রিটা কিভাবে পড়বো, কিভাবে পড়াশোনা করা উচিত আসলে কেমিস্ট্রিটা। সো কেমিস্ট্রি কিভাবে পড়াশোনা করা উচিত এটা যদি আমি প্রথমেই বলি, রসায়ন যখন তুমি পড়াশোনা করতে আসবা তখন প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে পর্যায় সারণী। বিভিন্ন রকম নাম হইতে পারে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই নামগুলো মুখস্থ করতে হবে। সুতরাং এই পর্যন্ত যারা এখনো পর্যায় সারণী পাওনি, মাত্র 9 এ উঠলা অথবা 9 এও যারা একটু ফাঁকিবাজি করছো, তাদেরকে বলবো কেমিস্ট্রিতে ভালো করার জন্য প্রথমত প্রথম 30টা মৌলর, এই যে মৌল সংখ্যা 1 থেকে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং এদের নামগুলো মুখস্থ করতে হবে। কয়টা জিনিস বলছি? 3টা জিনিস। এক নাম্বার হচ্ছে চোখ বন্ধ করে বলতে হবে। আমি যদি বলি 17 নাম্বার সংখ্যায় পারমাণবিক সংখ্যা কার, 17তে আছে এই যে দেখো 17 মানে ক্লোরিন, ক্লোরিন আছে এই জায়গার মধ্যে, তার মানে পারমাণবিক সংখ্যা 17 কার, 17 হচ্ছে ক্লোরিন। আমি যদি বলি পারমাণবিক সংখ্যা 23 কার, ভ্যানেডিয়াম, সাথে সাথে বলে দিতে হবে। সুতরাং প্রথম 30টা মৌলের নাম প্রথমে, এক নম্বরে কি নাম, 2 নম্বরে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে সিরিয়াল সংখ্যা, 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন। সুতরাং আমি যখন তোমাকে জিজ্ঞেস করব 6 নম্বরে কোনটা আছে, তোমাকে যাতে এভাবে গুনতে না হয়, 1 এ হাইড্রোজেন, 2 এ হিলিয়াম, এমনি যাতে গুনতে না হয়, একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ চাই। অর্থাৎ এই ব্যাপারে মানে একদম কোন রকম হেয়ালি করা যাবে না। কয়টা মৌলের ক্ষেত্রে? প্রথম 30টা মৌলের ক্ষেত্রে। কয়টা মৌলের ক্ষেত্রে? প্রথম 30টা মৌলের ক্ষেত্রে। সুতরাং প্রথম 30টা মৌলের ক্ষেত্রে কোন রকম হেলা ফেলা করা যাবে না। সুতরাং পারমাণবিক সংখ্যা কি কি বলছি, পারমাণবিক ভর, তার পরবর্তীতে পারমাণবিক সংখ্যা এবং প্রথম 1 থেকে 30টা মৌলের নাম তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। 1 থেকে 30টা মৌলের নাম তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। যদি তুমি এইগুলো পড়তে পারো ভালো করে, তাহলে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং এইগুলো মানে প্রথমে কেমিস্ট্রি বইটা ধরেই প্রথমে এইগুলো পড়তে হবে। এর পরবর্তীতে দেখো এরকম কিছু দেখবা তোমার বইয়ের মধ্যে, মানে হচ্ছে তুমি যদি বলো যে ভাইয়া আমি আসলে এখানে এইরকম একটা পর্যায় সারণী কোথায় পাবো, আসলে তোমার যদি বোর্ড বইটা খুলো, বোর্ড বইটা খোলার পরবর্তীতে এখানে আমি এই যে তোমাদের সাথে বইটা দেখাচ্ছি, এই যে দেখো 62 এবং 63 নাম্বার পেজ, এখানের মধ্যে সুন্দর করে পর্যায় সারণীর ছবি দিয়ে দেওয়া রয়েছে। প্রথম 30টা অর্থাৎ জিঙ্ক পর্যন্ত মুখস্থ করে ফেলতে হবে। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে কোনগুলা ধাতু, কোনগুলা অধাতু, কোনগুলো অপধাতু, কোনগুলো আসলে অবস্থান্তর মৌল, এইগুলো মুখস্থ করে ফেলতে হবে, যাতে মানে এই জিনিসগুলো আসলে খুবই কমন। বুঝতে পারছো? মানে কেমিস্ট্রিতে তুমি ঢুকতে গেলে এগুলো লাগবে। কোনগুলো ধাতু, যেমন আমি বলতে পারি এই জিনিসগুলো ধাতু, এই যে প্রথম 2টা গ্রুপ ধাতু। তার পরবর্তীতে আমি যদি বলি এই যে এই 3টা গ্রুপ একদম পিওর অধাতু।
তার পরবর্তীতে মাঝে মাঝে ধাতু, অধাতু, অপধাতুর মতো ব্যবহার করে। এই যে এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সো এইটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যদি পারো প্রথমের দিকে এই যে পর্যায় সারণী, মানে তোমার বইয়ে যে 4 নাম্বার চ্যাপ্টারটা আছে এইটা প্রথমে খতম করো। আমি বলবো একদম বেসিক কেমিস্ট্রির কথা যদি আমি বলি, একদম বেসিক কেমিস্ট্রি। সো বেসিক কেমিস্ট্রি একদম 4 নাম্বার চ্যাপ্টারে এখানে ঢুকে সবগুলো কভার করে ফেলো ইনশাআল্লাহ, কেমন? সো এইটা যদি তুমি জানতে পারো তাহলে এনাফ, আসলে এনাফ এনাফ এনাফ। এখন আমরা রসায়নে কিভাবে ভালো করতে পারি, কোন কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করব অথবা কোন কোন ধাপগুলো ফলো করলে কেমিস্ট্রিতে একদম উড়াধুরা নাম্বার পাওয়া সম্ভব, একদম বছরের প্রথম থেকে পড়া শুরু করতেছি একদম, সেটা ক্লাস 9 এর জন্য অথবা ক্লাস 10 এর জন্য, দুইজনেরই জন্য প্রযোজ্য। আসলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আমি এখানের মধ্যে বলে দিয়েছি মূল বই ভালো করে পড়তে হবে। অর্থাৎ একটা ব্যাপার সবসময় খেয়াল করবা, সেটা হচ্ছে তোমার বই যেটা, তোমার যেটা বোর্ড বই, এটা খুব ভালো করে পড়া থাকতে হবে। যদি এই বইটা ভালো করে পড়া না থাকে তাহলে টেস্ট পেপার সলভ করতে পারবা না আসলে, বা বিভিন্ন রকম প্রশ্নগুলো আসলে তুমি খুব সহজে আটকায় যাবা। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূল বই ভালো করে পড়তে হবে। এই যে ভালোভাবে মানে কিভাবে? ভালোভাবে মানে বুঝানো হয়েছে বুঝে বুঝে। কিভাবে বুঝানো হয়েছে? ভালোভাবে মানে বুঝে বুঝে বুঝানো হয়েছে, যে আপনি বুঝে বুঝে পড়বেন, বুঝে পড়বেন, না বুঝে কোনো কিছু পড়বেন না। সায়েন্সের পড়াশোনা না বুঝে হয় না, মুখস্থ করে কখনো সায়েন্সে ভালো করতে পারবেন না না না। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? ভেরি গুড। তার মানে এটা কোন ক্লাস? 9-10 এর বই কিন্তু, সুতরাং বুঝে পড়তে হবে। এরপর আপনি যখন বুঝে পড়বেন, দেখেন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি দেখলেন একটা বড় অধ্যায় চলে আসছে, তো একটা বড় সড়ো অধ্যায় আসছে। সো বড় সড়ো অধ্যায়ের নাম আমি প্রথম পদার্থের গঠন, ধরেন এটা 3 নাম্বার চ্যাপ্টার আপনাদের বইয়ে। সো এই চ্যাপ্টারটা যখন পড়া শুরু করবেন, পুরো চ্যাপ্টারটা কি আগে পড়া শেষ করবেন? উত্তর হচ্ছে না। প্রথমে ধরেন আপনি বেসিক পার্ট গুলো পড়লেন, পড়ার পরবর্তীতে একটা নির্দিষ্ট পার্ট পর্যন্ত গেলেন, যাওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখবেন যে কোন পার্টটা এমসিকিউ এবং সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন টেস্ট পেপার বা গাইড অথবা বড় ভাইয়া অথবা যাদের কাছে আপনি পড়বেন তাদের কাছে দেখাই নেবেন কোন পার্টটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন পার্টটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি তো নতুন পড়তেছেন। সো এখন দেখেন আপনি পড়তে পড়তে আমি আপনাকে বললাম যে ভাইয়া এখানের মধ্যে 3 নাম্বার চ্যাপ্টার পড়ার পর 4-5 পেজ পড়ার পর প্রথম যে পার্ট পরমাণুর মডেল, এই দুইটা মডেল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আপনি যখন এই দুইটা মডেল মুখস্থ করে ফেলবেন বুঝে বুঝে, তখন তার পরবর্তীতে এটা শেষ করে পরের টপিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করব, এই টপিকটা যখন পড়বো, পড়ার পর এই যে দেখেন বুঝে পড়তে হবে, জাস্ট আমি কিন্তু দুইটা টপিক পড়ছি। সো দুইটা কি পড়ছি? দুইটা টপিক পড়ছি। সো আপনি টপিকটা পড়ার পর কি করবেন? টপিক পড়ার পর প্রথমে চলে যাবেন আপনার গাইড বইয়ের মধ্যে, অথবা গাইড বই অথবা টেস্ট পেপার। সো মানে আপনার যেটাই থাক না কেন, গাইড বই হলে বেশি ভালো হয়। যাওয়ার পরে ধরেন আমি কি পড়ছি, এই বইটা খোলার পর পরমাণুর মডেল। সো এই যে মডেল যে পড়লাম আমরা, পরমাণুর মডেল, এই রিলেটেড এমসিকিউ কি কি আসছে সেটা দেখবেন, এবং এই রিলেটেড সিকিউ কি কি আসছে সেটাও দেখবেন। আপনি দেখবেন যে এই যে আমি মডেলটা পড়লাম, এই মডেল থেকে কতভাবে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কতভাবে পেঁচায় দিতে পারে, বিগত 5 বছর বোর্ড প্রশ্নে কিভাবে এখান থেকে প্রশ্ন আসছে, আমার জন্য সামনে সেভাবেই প্রশ্নটা আসবে। প্রশ্ন কিন্তু আসমান থেকে আসবে না, টপিক একই। আপনি বিগত 10 বছরের প্রশ্ন যদি সলভ করতে পারেন তাহলে কমন পাইতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। কথা ক্লিয়ার? গুড। তাহলে প্রথমটা মনে হয় আমি বুঝাইতে পারছি। সো পরে কি করব, রসায়নের জন্য আলাদা নোট খাতা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। প্রথম থেকে একটা আলাদা খাতা নেবেন, হয়তোবা সেটা ছোট অথবা বড় হতে পারে। চিন্তা করেন এই খাতাটা এরকম টাইপের একটা খাতা চিন্তা করেন। এই খাতার মধ্যে আপনি কি করবেন, এই খাতার মধ্যে আপনি শুধুমাত্র লিখে রাখবেন রসায়ন, নোট খাতা। এর পরবর্তীতে কি করবেন, এখানের মধ্যে আপনার যে অধ্যায়টার নাম লিখবেন। সব নোট খাতায় সব তুলবেন না, টিচাররা যে স্পেসিফিক জায়গাটা দাগায় দেয় যেগুলো অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে রাতে ওইগুলো পড়লে যাতে আর এক্সট্রা করে বই পড়তে না হয়, এভাবেই নোটটা করবেন। টিচারকে জিজ্ঞেস করবেন এই অধ্যায়ে যে আপনি এই টপিকটা পড়াচ্ছেন এটা কি নোট খাতায় তুলবো স্যার? তো তারা যদি বলে হ্যাঁ এটি ইম্পর্টেন্ট, নোট খাতায় তুলেন, নোট খাতা করে ফেলেন। বছরের প্রথম থেকে নোট খাতা করেন, পরবর্তীতে পড়া অনেক লাগবে না, অল্প একটুতেই হবে। বুঝতে পারছেন আমার কথা? সো নোট খাতা তৈরি করার মানে কোনো গুরুত্ব অপরিসীম। আসলে একটা পড়ার রুটিন তৈরি করে ফেলতে হবে। পড়ার রুটিন বছরের প্রথমে আপনাকে একটা পড়ার রুটিন তৈরি করতে হবে। ধরেন এমন করা যাবে না যে আমি আজকে 5 মিনিট বাংলা, 5 মিনিট ইংরেজি, 5 মিনিট রসায়ন,
এভাবে করা যাবে না, আপনি 1 ঘন্টা করে রাখেন। বাট যেহেতু কেমিস্ট্রি একটা সায়েন্সের সাবজেক্ট, এটাতে একটু বেশি সময় আপনাকে দিতেই হবে, সুতরাং চেষ্টা করবেন যে কেমিস্ট্রি, যে রসায়ন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে রসায়ন পড়তে হবে। এখন এই নির্দিষ্ট সময়টা হতে পারে আপনার 30 মিনিট, কমপক্ষে আপনি 30 মিনিট সময় দিবেন কমপক্ষে, কারণ এর উপরে যতক্ষণ সময় লাগে আসলে। বাট আপনি মাথার মধ্যে রাখবেন আমি প্রতিদিন পড়বো, প্রতিদিন 2 পেজ করে পড়েন, 1 মাসে দেখবেন আপনি মোটামুটি 60 পেজ পড়ে ফেলছেন, মানে অনেক, মানে আপনি 4-5টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবেন যদি আপনি এভাবে পড়তে পারেন ইনশাআল্লাহ। সুতরাং প্রতিদিন রুটিনের মধ্যে নির্দিষ্ট একটা সময় কেমিস্ট্রি পড়াশোনা রাখতে হবে। এর পরবর্তীতে কঠিন অধ্যায়গুলোতে বেশি সময় দেওয়া, যেমন আমি অধ্যায়গুলোর কথা যদি বলি, 12টা চ্যাপ্টার, আবার কারো 5টা বা 6টা চ্যাপ্টার রয়েছে। সো যাদের চ্যাপ্টারের যে অধ্যায়গুলো দেখার পর যেই চ্যাপ্টারটা আপনাকে, এটা আপেক্ষিক ব্যাপার, কঠিন ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ আমার কাছে যেটা কঠিন সেটা আপনার কাছে সোজা হতে পারে, আপনার কাছে যেটা সোজা আমার কাছে সেটা কঠিন লাগতে পারে। সুতরাং একটা ব্যাপার খেয়াল রাখবেন এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে কঠিন অধ্যায়গুলো বেশি সময় দাও। অর্থাৎ যেই জিনিসটা আপনার কাছে বেশি কঠিন লাগবে, যেই চ্যাপ্টারটা পড়তে গিয়ে বেশি কঠিন লাগবে, আমরা সেখান থেকে দূরে সরে আসি, মনে না পড়তে ভালো লাগতেছে না, এটা করা যাবে না। কি করতে হবে? টিচারের সাথে কথা বলো, ভাইয়ার সাথে কথা বলো, সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথা বলো, এই চ্যাপ্টারটা কিভাবে সহজে বোঝা যায়, কিভাবে পড়া যায়, এটাতে বেশি সময় দাও। যেখানে তুমি বেশি সময় দিবা সেটা তোমাকে বেশি আসলে আউটপুট দিবে, অর্থাৎ পরীক্ষায় বেশি নাম্বার পেতে সহায়তা করবে। সুতরাং ভয় পাওয়া যাবে না, বেশি সময় দিতে হবে, কেমন? এরপরে যদি আমি বলি, মুখস্থ নয়, বুঝে সূত্র প্রয়োগ, অর্থাৎ আপনি কি করবা বলতো, মানে তুমি কি করবা বলতো, সেটা হচ্ছে সূত্র একটা পাইলাম, ধরো আমি কেমিস্ট্রির একটা সূত্র যদি তোমাদেরকে লিখে দেখাই, এস সমান সমান 1000 ডাব্লু ভাগ এমবি, মানে মুখস্থ করলাম, এস সমান সমান 1000 ডাব্লু বাই এমবি, এস সমান সমান 1000 বাই ডাব্লু বাই এমবি, এরকম ভুলেও করা যাবে না। কেন? এই যে সূত্রে একটা মুখস্থ করে ফেললা তুমি, জানো না ডাব্লু মানে কি, জানো না এম মানে কি, জানো না ভি মানে কি, জানো না এস মানে কি, জানো না এস এর মান কত ভাগে আসতে পারে। পরীক্ষার মধ্যে ডাব্লুর মান এরকম কেজি এককেও দিতে পারে, গ্রাম এককেও দিতে পারে, ভি এর মান মিলিলিটার এককেও দিতে পারে, লিটারেও দিতে পারে। সো এখন কখন কোনটা দিচ্ছে, কখন কিভাবে অ্যাপ্লাই করব প্রশ্নের মধ্যে, কখন কোন এককগুলো আসতেছে, এগুলো বুঝে পড়তে হবে। কেমিস্ট্রি যে আমাদের ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে কোনো একক থাকে না যখন আপনি ম্যাথ, হায়ার ম্যাথ পড়েন। সো আপনার কেমিস্ট্রির ক্ষেত্রে এককটা একটা বড় ফ্যাক্টর, যার কারণে আপনাকে ম্যাথগুলো বুঝে বুঝে পড়তে হবে, কখনো মুখস্থ করা যাবে না। গাণিতিক সমস্যার বেশি বেশি অনুশীলন, ওই যে আগেরটা, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন। একটা নির্দিষ্ট টাইপ পেলেন, ধরেন আমি আগেরটাই লিখি, S is equal to 1000 W divided by MV, এই সূত্র থেকে কমপক্ষে 20টা ম্যাথ করেন, 20টা ম্যাথ করেন, জাস্ট এই একটা সূত্র দিয়েই, জাস্ট এই একটা সূত্র দিয়ে 20টা ম্যাথ করেন, একটা সূত্র দিয়ে, একবার ডাব্লুর মান চাবে, একবার এম এর মান চাবে সূত্র থেকে, একবার ভি এর মান, অথবা একবার এস এর মান। তো এই যে একবার এক একটা মান চাচ্ছে অথবা ভ্যালু চাচ্ছে, কিভাবে চাচ্ছে, আপনি বেশি প্র্যাকটিস করেন, আপনি খুব সহজে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করা, এই জন্য কি করতে হবে, গাইড অথবা টেস্ট পেপার বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে। সো আপনি যদি গাইড অথবা টেস্ট পেপার বইগুলো আপনি যদি বেশি বেশি করে সলভ না করেন, সলিউশন না করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, শুধু বই পড়লে হবে না, গাইড টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে, বিগত বছরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে ব্যাখ্যা সহকারে, সিকিউ সলভ করতে হবে, মাঝে মাঝে সিকিউ গুলো না দেখে প্র্যাকটিস করবেন, পারেন কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টার। সো পরীক্ষার প্রস্তুতি টিপস, এই পরীক্ষার প্রস্তুতি টিপস কার কাছ থেকে নিব, আপনাদের যে বড় ভাইয়ারা যারা ভালো রেজাল্ট করে পাশ করে গেছে, আপনার যার যে টিচারের কাছে আপনি পড়তেছেন, যে ভাইয়া আপুর কাছে আপনি পড়তেছেন, তাদের কাছে আপনি পরীক্ষা প্রস্তুতি টিপস নেন, যে আপনি কোন টিপস গুলো ফলো করবেন। যেমন আমি অলরেডি অনেকগুলো টিপস দিয়ে দিছি, সেটা রসায়ন পড়ার টিপস, বাট পরীক্ষায় ভালো করার টিপস কি সেটা নিয়ে নেন, পরীক্ষায় কিভাবে ভালো করব টিপস নিয়ে নিবেন, আমারটা ফলো করলে হবে, আমারগুলো তো টিপস আসলে। সো শর্ট নোট তৈরি করো, ওই যে অলরেডি নোটের কথা বলছি, গ্রুপ স্টাডি করো, খুবই ইম্পর্টেন্ট, ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করো, মানে ফ্রেন্ডদের সাথে গল্প করিয়েন না, অবশ্যই গল্প করার কথা বলতেছি না, বসে বলেন আমি এটা সলভ করতে পারছি বন্ধু, আমি তো এটা পারলাম, এটা তো পারতেছি না, এটা কিভাবে তুই করলি, এটা একটু আমাকে দেখাই দে তো, সে তোমাকে বুঝাই দিবে, আবার তোমার ওই বন্ধু তোমার যদি না বুঝে তোমার কাছে বুঝাই দিবে, একসাথে একসাথে চেষ্টা করো। গ্রুপ স্টাডি মানে এখন এমন হয়ে গেছে আসলে আমাদের মানে হচ্ছে সমাজে, আরে বন্ধু চলো আজকে এখন আমরা গেম খেলি, মানে পাবজি গেমের মধ্যে গ্রুপ স্টাডি হয়,
তাই না? সো ব্যাপারটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফ্রেন্ডের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করবেন, কিভাবে পড়াশোনায় ভালো করা যায়, তুই কিভাবে পড়াশোনায় এই ম্যাথে কেন ভালো নাম্বার পাচ্ছিস, তুই কোন জিনিসগুলো ফলো করতেছিস, আমি কি করব তাহলে, আমিও তো ম্যাথে কাঁচা বা আমিও তো কেমিস্ট্রিতে ভালো করতে চাই, আমি কোন জিনিসগুলো ফলো করে তোর মতো ভালো করতে পারবো, 100তে 90 95 মার্কস তুই ক্যারি করতেছিস না। গ্রুপ মানে গ্রুপে স্টাডি করো, ভালো ফ্রেন্ডদের সাথে, তুলনামূলক একটু ভালো ফ্রেন্ডদের সাথে গ্রুপে স্টাডি করো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আমি যে টিপস গুলো দিলাম সেইগুলো যদি তোমরা ফলো করতে পারো রসায়নে ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।